আদিব ও সায়েম সুফিয়ানের বাড়িতে উপস্থিত হলো। আদিব গলা উঁচিয়ে ডাকল, সুফিয়ান। কণ্ঠে তীর্যক আওয়াজ। তার স্বর দিঘির পাড়ে পৌঁছালো। সোলেমান প্রথমে বাড়ির দিকে ঘুরে তাকালো। সুফিয়ান ও ফারদিনা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। সুফিয়ান বলল, আদিব এসেছে, তুমি ঘাটের শেষ সিঁড়িতে নেমে বসো। ফারদিনা তাই করল। সুফিয়ান ও সোলেমান ঘরের দিকে এগোলো। আদিব এগিয়ে আসলো, রাঙার দিকে একবার তাকালো। বলল, তোর পোষা অশ্বের নাম কি রেখেছিস? রাঙা। এ নামের অর্থ কি? অর্থ খুঁজে নাম রাখিনি। ও দেখতে ভারী সুন্দর, গায়ের রংটা চকচক করছে, এই জন্য ওর নাম রাঙা। সায়েমের দৃষ্টি এলোমেলো। সায়েম স্থির হয়ে থাকতে পারে না, চেয়েও থাকতে পারে না, সর্বদা ভাবে সে কাউকে খুঁজছে, নতুন শিকারের জন্য। আদিব সুফিয়ানকে বলল, আজ রাজস্ব ছিল, তুই আসলি না কেন? সুফিয়ান হালকা করে অবাক চোখে বলল, আজ রাজস্ব ছিল? আজকাল সব ভুলে যাচ্ছি। কি ব্যাপার? কিছু হয়েছে? কোনো সমস্যা? আমাকে খুলে বল। ভুলে যাওয়ার রোগ সুফিয়ানের ছিল না। আজকাল সে ফারদিনাকে নিয়ে প্রচণ্ড ভাবছে। মানুষের সারাদিন অনেক ভাবনা থাকে। সকালে ঘুম থেকে উঠে কি করবে, সারাদিনে তার কি কাজ, কোথায় যেতে হবে, কার সাথে দেখা করতে হবে, সে সব কিছু ছেড়ে যখন শুধু ফারদিনাকে নিয়ে ভাবছে, অন্য কিছু ভাবার সময় কোথায়? আজ মিথ্যা দিবস না, কিন্তু আজ মিথ্যা বলতে হবে। আদিব হাতে তুড়ি মেরে বলল, কি ভাবছিস? গত কয়েকদিন ধরে শরীরটা খারাপ, এজন্য কোথাও যাওয়া হচ্ছে না। শুনলাম তুই কোন চোরদের ভালো মানুষ বানানোর প্রশিক্ষণ দিচ্ছিস? স্বাভাবিকভাবে প্রশ্ন করল। সুফিয়ান বিব্রতকর অবস্থায় পড়ল। সোলেমান ঢোক গিলল। আদিব নরম মনের মানুষ, চোরদের কথা সে জানলে কিছু বলবে না, কিন্তু সামনে উপস্থিত সায়েম। সায়েম ভেবেচিন্তে কাজ করে না, হুট করে সিদ্ধান্ত নেয়। বিপরীত পাশের মানুষটির অনুভূতির ব্যাখ্যা দেওয়ার সময় দেয় না, তার আগেই আক্রমণ। সুফিয়ানের এখন আর একটা মিথ্যা বলতে হবে, তবে ঘুরিয়ে ফিরিয়ে সত্য মিথ্যা দুটোই বলবে। বলল, ক্ষুধার্তরা যখন খাবারের জন্য চুরি করে, তখন চোরের নয়, গ্রামের প্রধানের হাত কেটে দেওয়া উচিত। তুই কি বলতে চাইছিস? তিক্ত চোখে তাকালো সাইম। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, অভাবে স্বভাব নষ্ট। স্বভাব একটা সময় অভ্যাসে পরিণত হয়। গ্রামের অনেক অসহায় মানুষ আছে, না খেয়ে দিন পার করছে। আমাদের উচিত ওদের অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। থেমে আবার বলল, আমি 4 জন অসহায়ের কাজের ব্যবস্থা করে দিয়েছি, ওরা চোর নয়। সোলেমান সুফিয়ানের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। তার মতো যদি সবাই ভাবতো, তবে গ্রামে গরিব অসহায় বলতে কেউ থাকতো না। হাতে বাজারের ব্যাগের দিকে দেখল। হালাল টাকার বাজার হাতে নিয়েও এক প্রকার স্বস্তি পাওয়া যায়। আজ তার এরকম জীবন শুধু মাত্র সুফিয়ানের জন্য। আদিব বলল, তুই তো জানিস প্রতি বছর এই দিনে রাজস্ব তোলার পর মেলার আয়োজন করা হয়। আগামীকাল সেই মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব কার্যক্রম শুরু হয়ে গেছে। আদিব বেশ আনন্দের সাথে কথাগুলো বলেছে। প্রতি বছর মেলা হয়, ভিন্ন ধরনের কিচ্ছু হচ্ছে না, পূর্বের মতোই একই নিয়মে হবে। এই সময়টা আসলেই আদিব খুশি থাকে কোনো এক কারণে। সুফিয়ান জিজ্ঞেস করল, এতে তুই এত খুশি হচ্ছিস কেন? তুই ভুলে গেছিস? আশ্চর্য হলো আদিব। সায়েম রাগার কাছে এগোলো। সুফিয়ান তার দিকে একবার তাকালো, অন্যদিকে ফারদিনা। মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। আদিব এই সময়ে কেন খুশি থাকে মনে করার চেষ্টা করলো, মনে পড়ছে না। পাল্টা প্রশ্ন করল, ভুলে গেছি, তুই বল খুশি কেন? আদিব ভারী শ্বাস ফেলে বলল, নূরজাহান, কৃষ্ণপুর গ্রামের লোকেরাও এই মেলাতে উপস্থিত থাকে। গত কয়েক বছর ধরে এই দিন আসলেই ওর জন্য অপেক্ষা করি। কেমন আছে, কি করছে একটু জানতে চাই। গত সময়টাতে আর দেখা মেলেনি, আজও আমি ওর দেখা পাওয়ার অপেক্ষা করি। সুফিয়ানের এবার স্পষ্ট মনে পড়ল নূরজাহানের কথা। তাকে আদিব ভালোবাসতো। নূরজাহানের বিয়ে অন্য কোথাও হয়ে যায়, কিন্তু আদিবের মনে এখনো নূরজাহানের বসবাস। সুফিয়ান হেসে বলল, তোরা মেলার ব্যবস্থা কর। তোরা দায়িত্বে হাত না লাগালে মেলার আয়োজন ঠিকঠাক মতো হবে না। আদিব তার রেশ টেনে বলল, তুই যাবি না? আমার শরীর ভালো না, তার উপর ঘরে একটু কাজ আছে, সেরে আসবো। সাইম রাঙাকে দেখছে। রাঙা খুবই সুন্দর, দৃষ্টি কেড়ে নেওয়ার মতন। সাইমের চোখ পড়ল বাড়ির কোনাকুনি দিকে, ছোট্ট ছোট্ট গাছপালার পাতার ফাঁক দিয়ে
দিঘির পাড়ের দিকে লাল লাল কিছু উঠছে। সায়েম আদিবকে লক্ষ্য করে বলল, ভাই, দিঘির পাড়ে কেউ আছে, তুই থাক, আমি দেখে আসছি। দিঘির পাড়ে ফারদিনা। সুফিয়ান বিস্ময়ে তাকালো সায়েমের দিকে, বলল, যাস না। মানে? থেমে গেল সুফিয়ান। পুনরায় বলল, আমি অশ্বের জন্য একটা লাল চাদর কিনেছি। ওর ঠান্ডা লাগে, মাঝে মধ্যে শীতে কাঁপে, তাই। আদিব হা হয়ে বলল, অদ্ভুত, আজকাল তোর কর্মকাণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। সে ছাড়, আমরা যাই। তুই আগামীকাল সময় মতো পৌঁছে যাস সমুদ্র পাড়ে। মেলায় কিন্তু খুব মজা হবে। সুফিয়ান মুখে হাসি নিয়ে মাথা ওড়ালো, সে আসবো। আদিব চলে যায়। সায়েম দিঘির পাড়ে ঘুরে একবার দেখল, লাল রংটা দেখা যাচ্ছে না, হয়তো বাতাসে গাছের আড়ালে চলে গেছে। সুফিয়ান হাঁপ ছেড়ে বেঁচে দিঘির পাড়ের দিকে গেল। ফারদিনা সিঁড়িতে বসে আছে, তার মাথায় আদুরে হাতে। সুফিয়ান আঘাত করে বলল, তোমার ভাইয়েরা আরেকটু হলেই তোমাকে দেখে ফেলতো, তখন কি হতো? সে পাশে বসলো। তুমি তাদের ভয় পাও? বললাম তো, আমি আমার জন্য কাউকে ভয় পাই না। আমার জন্য ও তোমাকে ভয় পেতে হবে না। এখন বলো, প্রথম আমাকে কোথায় দেখেছো? তার আগে তুমি এটা বলো, তখন জলে কিসের শব্দ আসলো? আমি বড় একটা মাটির চাক ফেলেছি। আমি জানতাম জলে কিছু পড়েছে। আলাপ পেলেই তুমি ছুটে আসবে। তাই হলো বলে শব্দ করে হাসলো। সুফিয়ান হেসে বলল, এই হাসি চিরদিন অক্ষয় থাকুক। ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, আগামীকাল মেলা বসবে, তুমি আসবে তো? নিশ্চিত বলতে পারছি না, চেষ্টা করব আসার জন্য। নিশ্চিত কেন না? সুফিয়ান সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, আসবো। আদিব মেলার জন্যই আমাকে বলতে এসেছিল। তুমি জানো, প্রতি বছর এই মেলায় নূরজাহানের আসার সম্ভাবনা থাকে। কালও কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, তবে আসলে আদিবের জন্য ভালোই হবে। আদিব ভাই এখনো তাকে ভালোবাসে? মলিন কণ্ঠে প্রশ্ন করল ফারদিনা। বাসে? আর হয়তো চিরদিন বাসবে। আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তুমি হারিয়ে গেলে, সেদিন আমি নামক মানুষটাও হারিয়ে যাবে। বিকেলের আলোটা যেন সোনার গুঁড়োর মতো ছড়িয়ে পড়েছে তালুকদার বাড়ির বাগানে। চারপাশে বড় বড় গাছ, পাখিরা ডাকছে চিচি। ফোয়ারা থেকে টুপটাপ করে জল পড়ছে। বাগানের এক কোণে কাঠের বেঞ্চে বসে আছে রশিদ তালুকদার, হাতে ছড়ি, পাশে চায়ের কাপ, আর মুখে একরাশ গাম্ভীর্য। বাতাসে শিউলির গন্ধ, কিন্তু তার মুখের ভাঁজ যেন দুপুরের রোদে জমে থাকা রাগ। আজ একজন খাজনা বকেয়া রেখেছে, তখন হেসে উড়িয়ে দিল, এখন রাগ হচ্ছে। ভেতরে ভেতরে প্রকাশ করতে পারছে না। রাগ ভেতরে চেপে রাখা উচিত নয়। ঠিক তখনই কুদ্দুস ঢুকলো বাগানে, হাতের ঝুড়িতে আধা ডর্জন কলা, আর মুখে একটু ভয় আর একটু ঢং। রশিদ রাগ দেখানোর মানুষ পেল, ওর ওপর আজ রাগ দেখাবে। রশিদ কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, এইটা কি রে? গোলাপ গাছের ডাল কে ভাঙছে? কুদ্দুস হকচকিয়ে গেল। বাবু, ওই ছাগলটা ঢুইকা পড়ছিল। আমি ধরতে গেছিলাম। এটা কেমন ভাষা? ছাগলটা কি? বল ছাগল। কি ছাগল? ধরতে গেছিলি নাকি তুই নিজেই ভেঙেছিস? রশিদের গলা ভারী হয়ে উঠল। তোকে তো বলেছিলাম গাছগুলো রাজার মালের মতো দেখবি। এখন দেখ, পাতা কাটা ডাল ভাঙা। ছাগল আমাদের খামার থেকে এসেছিল। যে যে না, বল জি। আজকাল তোর কি হয়েছে? কুদ্দুস ফারদিনার কথা ভাবল। রশিদ বলল, ছাগলকে মারিসনি তো? কুদ্দুস মাথা নিচু করে বলল, বাবু, ছাগলটাকে মারছিলাম না, শুধু ধমক দিছিলাম। ধমক দিছিলি? রশিদ হেসে উঠল ঠোঁট বাঁকিয়ে। তোর ধমকেই মনে হয় ছাগলও লজ্জা পায়। কুদ্দুস হাসল। রশিদ রাগ দেখাতে চেয়েছিল, হলো না। হাসতে চেয়েছিল না, কিন্তু হেসে ফেলল। বাতাসে হাসির হালকা ঢেউ উঠল। পেছনের নাশপাতি গাছ থেকে একটা পাকা নাশপাতি পড়ল ধূপ করে। রশিদ চমকে তাকিয়ে বলল, তোর ভাগ্য ভালো কুদ্দুস, তোকে যদি বকাঝকা না করতাম হয়তো এটাই তোর মাথার উপর পড়তো। বলে হো হো করে হেসে উঠলেন। এক চুমুক চা নিল মুখে। খেতে ভালো লাগছে না, পান মুখে দিল। কুদ্দুস দাঁত বের করে হাসল। তাহলে ভাগ্য ভালো বাবু? আপনি হুদাই রাগ করেন। রশিদ তালুকদার ছড়ি ঠুকে বললেন, তুই ভাগ্যবান কুদ্দুস, কিন্তু আর একবার গাছের ডাল ভাঙলে তোর ভাগ্য আমি নিজেই ভাঙবো। বাগানে হাসির রোল উঠল। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমে। রোদ নরম হয়ে এসে গাছের পাতায় ঝলমল করছে। রশিদ তালুকদার পান চিবোলো।
আর কুদ্দুস গাছের চারপাশে জল ঢালছে, গুনগুন করে গান গাইছে। বাবু রাগ করেন, তবু মন তার শোনা। রশিদের কানে কুদ্দুসের গানের সুর ভেসে যায়। পিকদানিতে পিক ফেললো, বলল, তোর মালকিন বেঁচে থাকতে কোনোদিন আমায় নিয়ে গান করলো না, আর তুই করলি। এত বকাঝকা করার পরও আমাকে ভালোবাসিস? হুঁ, আপনার বকার মাঝেই ভালোবাসা লুকিয়ে আছে। এভাবেই বাগানের বিকেলটা হাসি, রোদ আর একটু বকাঝকাই মিশে একদম জীবন্ত হয়ে উঠল। জয়নব বেগম, বয়স আনুমানিক 60-এর উপর। লাঠির উপর ভর দিয়ে চলতে হয় তার। শ্যামলা গায়ের রং, চুলগুলো পেকে গেছে, সামনে একটি দাঁত নেই। দাঁত না থাকায় চেহারা বদলে ভিন্ন রূপ নিয়েছে। ছিপছিপে গরম। তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির ভেতর উকিঝুঁকি মারল। উদ্দেশ্য তার রশিদ তালুকদারের সাথে দেখা করা। একজন পাহারাদার এসে সামনে দাঁড়ালো, ভারী দেহর সাথে কঠিন স্বরে বলল, কি চাই এখানে? জমিদার বাবুর লগে একটু জরুরি কথা কওয়া দরকার। উনি এখন কারোর সাথে কথা বলবেন না, কাল আসুন। জয়নব আকুতির কণ্ঠে বলল, কথা আমার কন লাগবো, যাইতে দেন। পাহারাদার খেপে গেল। তার খেপে যাওয়ার পেছনের কারণ আছে। এক বৃদ্ধা একবার সাহায্যের জন্য এসেছিল, পাহারাদার রশিদের অনুমতি ব্যতীত ঢুকতে দেন বাড়ির মধ্যে। প্রচন্ড রেগেছিল সেদিন রশিদ। হঠাৎ একজন বৃদ্ধা সাহায্য চাওয়াতে তিনি রেগে গেল। যাতা কথা শুনিয়েছিল বৃদ্ধ এবং পাহারাদার দুজনকেই। তারপর থেকেই পাহারাদার কাউকে বিনা অনুমতিতে ভেতরে ঢুকতে দেয় না, আজও দিতে চাচ্ছে না। রশিদ ঘরের ভেতর যেতেই চোখ পড়ে বাড়ির ফটকের দিকে। একজন বৃদ্ধা মহিলা সাদা কাপড়ে দাঁড়িয়ে পাহারাদারের সাথে কিছু বলছে। রশিদ পাহারাদারকে লক্ষ্য করে উচ্চস্বরে বলল, কে রে? কে এসেছে? ভেতরে নিয়ে আয়। জয়নব অবশেষে ভেতরে প্রবেশ করলো। রশিদ পুনরায় বেঞ্চে বসলো। জয়নব ধীরে ধীরে হেঁটে গিয়ে তার সামনে দাঁড়ালো। সম্মানের সাথে সালাম দিল। রশিদ সালামের জবাব নিল, বলল, ওয়ালাইকুম আসসালাম। তা এই সময়ে এখানে কি চাই? বাবু, আমার নাতনি ঝুমকু গত 2 দিন ধইরা নিখোঁজ। বুড়ো মানুষ, একলা একলা আর কত খুঁজতে পারি, তাও অনেক খুঁজছি, পাইলাম না। আপনি যদি সাহায্য করতেন। রশিদ বৃষ্টি কণ্ঠে বলল, আপনার নাতনিকে কি এখন হারিকেন নিয়ে আমি খুঁজবো? বাক্যটি জয়নবের কানে পৌঁছানো মাত্র আঘাত হানল। রশিদ রাখতে চায় না, হঠাৎ কি অদ্ভুত স্বরের ভাষা ব্যবহার করে ফেললো বুঝতে পারল না। ঠান্ডা গলায় বলল, বয়স কত ছিল? যে 3 বছর। আপনার বাড়ি কোথায়? পুরান নদীর পাড়ে। নদীতে ডুবে যায় নাই তো? চিন্তিত অভিব্যক্তি করল সে। ও কথা কইয়েন না বাবু, বাপমা মরা নাতনি আমার। জয়নব থেমে আবার বলল, ঝুমকু সন্ধ্যার সময় নিখোঁজ হইছে, উঠানে বইয়া খেলতে আসিল। সন্ধ্যার আজান পড়ে, আমি ওরে কইলাম আজান পড়তেছে, তুই ঘরে আয়, আর খেলিস না বইলা আমি ঘরে লণ্ঠন জ্বালাইতে ঢুকলাম। এরপর সব চুপচাপ। আমি বাইরে আইহা দেখি খেলনা বাটি পইরা আছে, আমার নাতনি নাই, বলে কাঁদলেন জয়নব। রশিদ ছড়িটা মাটির উপর ঘোরাচ্ছে। পানের থালা থেকে একটা পান মুখে দিল। পান চিবোতে চিবোতে বলল, ইতিহাস তো জানতে চাই নাই? বলছেন খারাপ না, ভালোই হয়েছে। কেউ হারিয়ে গেলে খোঁজার দায়িত্ব তো আমার না। দারোগার সাথে কথা বলবো, দেখি কি বলা যায়। জয়নব আবেগের সাথে বলল, আমার নাতনি ডারে যেন আল্লাহ বাঁচাই রাখে, আমি অপেক্ষায় থাকমু। জয়নব সালাম দিয়ে যেতেই রশিদ পুনরায় প্রশ্ন করল, সেদিন সন্ধ্যায় কাউকে দেখেছিলেন? সন্দেহজনক মনে হয়েছে এমন? জয়নব ভেবে জবাব দিল, সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে একজন লোক পাগড়ি দিয়া মুখোশ পইরা নদীর পাড়ে ঘুরঘুর করছিল, আমি গ্রাহ্য করি নাই। সে কে হতে পারে? কইতে পারুম না বাবু। রশিদ ইশারায় জয়নবকে যেতে বলল। উনি চলে যায়। কুদ্দুস পাশে বসে বসে শুনেছে এতক্ষণ। রশিদের কাছে এগিয়ে বলল, একটা কথা বলবো? রশিদ বিরক্ত স্বরে বলল, আবার কি হলো? কদিন আগে শামসুলের ছেলে পাঁচু এইভাবে নিখোঁজ হয়, পরে ওর লাশ মিলে। আমার তো ভয় হচ্ছে যদি ঝুমকু। শব্দ করে রশিদ বলল, মরণ একভাবে হবেই, তাতে এত ভাবার কি আছে? দারোগা তদন্ত করছে, আশা করি খুনি যেই হোক শীঘ্রই ধরা পড়বে। আজমাত সন্ধ্যার শীতল হাওয়া উপভোগ করতে বাড়ির ছাদে বসে, হাতে সিগারেট।
রাশিয়া থেকে নিয়ে আসা নস্যি শেষ। কুদ্দুসকে দিয়ে সিগারেট আনিয়েছে। এক একটা সিগারেটের মূল্য ৮ আনা। আজ সে কোথাও বের হয়নি। আগামীকাল গ্রামে মেলা বসবে। মেলার কথা প্রথম শুনে অবাক হয় আজমাত। মেলা সম্পর্কে জানার জন্য আদিবের কাছে যায়। আদিব মেলার বর্ণনা দেয়। নূপুরের আওয়াজ পাওয়া গেল। আজমাত ঘুরে তাকালো। ফারদিনা এসেছে। কালো রঙের শাড়ি পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, ভেসে আসা মৃদু বাতাসে দুলছে চুলগুলা। ফারদিনা শাড়ির আঁচল মোড়াচ্ছে। আজমাত বলল, তোমাকে কালো রঙে সুন্দর দেখাচ্ছে। তোমার মতো সুন্দরী নারী হয় না। ফারদিনা হেসে বলল, তুমিও অনেক সুন্দর। বিদেশি ছেলে আমি কোনোদিন দেখিনি, শুধু নাম শুনেছি। শুক্রবার রাতে সুফিয়ান তোমার খোঁজে এসেছিল। ও তোমাকে খুব ভালোবাসে। ফারদিনা সুফিয়ানের বিষয় অগ্রাহ্য করে উড়িয়ে দিয়ে বলল, আমাকে ওর মতো অনেকেই ভালোবাসে। তুমিও নিশ্চয়ই ওকে ভালোবাসো। আমি ওর মতো সাধারণ একজনকে ভালোবাসতে যাব? কি বলছো? আজমাত ফারদিনার মুখোমুখি হলো। ফারদিনা রেলিং ধরে দাঁড়ালো। বলল, ও আমার বন্ধুর মতো, এর বেশি কিছুই নয়। সত্যি বলছো? আজমাত ফারদিনার দিকে আরেকটু এগিয়ে গেল। আমি মিথ্যা বলি না। আজমাত হাসলো, তার হাসি শব্দহীন। ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, ওর কথা বাদ দাও। তোমার প্রেয়সীর নাম বলো। প্রেয়সী? প্রেয়সী মানে ভালোবাসার মানুষ, তোমার স্ত্রী অথবা প্রেমিকা? আজমাত রেলিং ধরে বলল, আমার জীবনে মা ব্যতীত বিশেষ কোনো নারী নেই। কারো জীবনে বিশেষ কেউ থাকে না, খুঁজে তৈরি করে নিতে হয়। ভাগ্যের লিখন, কপালে যা আছে তাই হবে। ফারদিনা কথাটা শুনে আজমাতের দিকে নির্বাক দৃষ্টিতে তাকালো। আজমাত তার চাহনি দেখে বলল, কথাটা সুফিয়ানের কথার সাথে মিলে গেছে। তাই চেয়ে আছো তো? আমি তার কাছেই শুনেছি। অদ্ভুত এবং অবাক করার মতো যুক্তিপূর্ণ উক্তি সুফিয়ানই তৈরি করতে পারে। ফারদিনা বিরক্ত হয়ে বলল, উফ, ওর কথা শুনতে চাচ্ছি না। ওর সাথে তো। বাকি কথা বলার আগেই ঝিলমিল উপস্থিত হয়। হাতে খাবার নেই, হাঁটায় আওয়াজ নেই, নূপুরের শব্দ নেই। অদ্ভুত। ফারদিনার দিকে এগিয়ে দিল একটি খাম। কি এটা? ফারদিনা জিজ্ঞেস করলো। একজন তোর উদ্দেশ্যে চিঠি লিখে গেছে। কে সে? চাদরে মুখ ঢাকা ছিল, ফটকের বাইরে দাঁড়ায় আসিল। ভাগ্যিস অন্য কেউ দেখে নাই। লোকটা বৃদ্ধা, একটা চোখ নষ্ট। ফারদিনা চিঠিটা খুলে দেখল। জীর্ণশীর্ণ হাতে লেখা, তুমি যার উপর ভরসা করছো সেই তোমার জীবনের ইতি টানবে। ফারদিনা আতঙ্কে জড়সড় হয়ে গেল। এরকম চিঠি সে আরো একবার পেয়েছে। রশিদকে সে সবচেয়ে ভরসা করে, আদিবকে সে ভরসা করে, বিশ্বাস করে। ঝিলমিল একজন দাসী হলেও তাকে বন্ধুর মতো বিশ্বাস করে। বাকি 3 ভাইকেও বিশ্বাস করে। আর কেউ নেই যাকে সে ভরসা করে। মস্তিষ্কের নিউরনগুলো যেন হঠাৎ করে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। ঠিক সেই মুহূর্তে বাঁশির সুর আসলো। ঝিলমিল এবং আজমাত শুনতে পেল। আজমাত বলল, কেউ বাঁশি বাজাচ্ছে। সুরটা সুন্দর। ঝিলমিল তার রেশ টেনে বলল, মনে হচ্ছে নতুন কিছুর আগমন। ফারদিনা আকস্মিক হকচকিয়ে বলল, কোথা থেকে বাঁশির সুর আসছে? আমি কেন শুনতে পাচ্ছি না? ঢং করিস না। তুই যার সুর শোনার লাইগা অপেক্ষা করিস তারই সুর। আবার মিথ্যা বলিস? ঝিলমিল বলল, সত্যি বলছি, আমি কিছুই শুনতে পাচ্ছি না।